আজকে মুভিটি একটি ইউনিক গল্পের উপর নির্মিত হয়েছে, যেখানে প্রতিটা সেকেন্ড রহস্যে ঘেরা। গল্পের কিছুটা ধারণা তোমাদের দেওয়া যাক। ৫ জন পুলিশ অফিসার মাফিয়ার বাড়িতে রেড দেয়, যেখানে তারা $20 মিলিয়ন বাজেয়াপ্ত করে। তবে এত টাকা দেখে একসময় তাদের মধ্যে বিভাজন দেখা দেয়। কেউ পুরো টাকা আত্মসাৎ করতে চায়, কেউ সঠিক পদ্ধতিতে সরকারি কোষাগারে জমা দিতে চায়। এটা নিয়ে তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। মুভি শুরু থেকে শেষ পর্যন্ত টান টান উত্তেজনা চলতে থাকে। এখন প্রশ্ন হল, শেষমেশ কি হয়? সত্যের জয় হয়, নাকি টাকার সামনে সততা বিক্রি হয়ে যায়? এটা জানতে হলে মুভির শেষ পর্যন্ত সাথে থাকতে হবে। তাই চলো, সময় নষ্ট না করে মুভি শুরু করা যাক। মুভি শুরু হয় মায়ামি থেকে, যেখানে ক্যাপ্টেন জ্যাকি তার ইনফর্মাকে ফোনে আশ্বাস দিয়ে বলে, তুমি চিন্তা করো না, তোমার কোনো ক্ষতি হতে আমি দেব না। তবে তার ইনফর্মা প্রচণ্ড ঘাবড়েছিল। তখন ক্যাপ্টেন বলে, ঠিক আছে, আমি তোমাকে নিতে আসছি। পরে ক্যাপ্টেন জ্যাকি যখন গাড়ি পার্ক করে গাড়ি থেকে বের হয়, হঠাৎ তার ওপর গুলি চলে। গুলি তার হাতে লাগে, কিন্তু দেখা যায় ক্যাপ্টেন জ্যাকি নিজের কথা না ভেবে আগে কাউকে মেসেজ পাঠানোর চেষ্টা করতে থাকে। এদিকে যারা তার ওপর গুলি চালাচ্ছিল তারা দুজন ছিল এবং মুখোশ পরা ছিল। জ্যাকি রক্তাক্ত অবস্থায়ও মেসেজ টাইপ করতে থাকে। ঠিক তখনই আরেকটি গুলি তার বুকে লাগে। সে ছিটকে অনেকটা দূরে যেয়ে পড়ে। তখনও তার পুরো ফোকাস ছিল মেসেজ পাঠাতে। মেসেজ পাঠাতে সক্ষম হলে মোবাইলটি নদীতে ফেলে দেয়। পরে মুখোশ পরা দুজনের মধ্যে একজন খুব কাছ থেকে পরাপর ২বার তার ওপর গুলি চালায়। ক্যাপ্টেন জ্যাকির মৃত্যু নিশ্চিত করে তারা পালিয়ে যায়। এরপর দেখানো হয় ট্যাকটিক্যাল নার্কোটিক্স টিমের হেড অফিস, যাকে সংক্ষেপে বলা হয় টিএনটি। ক্যাপ্টেন জ্যাকির মৃত্যুর পর এফবিআই পুরো টিএনটি টিমকে একে একে জিজ্ঞাসাবাদ করে, কারণ টিএনটির কাজ ছিল ড্রাগস, অস্ত্র ও অবৈধ টাকা খুঁজে বের করা। তাই এফবিআইয়ের সন্দেহ জ্যাকি হয়তো বড় কোনো লিড পেয়েছিল, যার কারণে তার টিমের মধ্যেই কেউ তাকে হত্যা করেছে। তবে প্রাথমিক তদন্তে টিমের ভেতরে কাউকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা যায় না। এদিকে ক্যাপ্টেন জ্যাকির মৃত্যুর পর তার জায়গায় এলডিকে ক্যাপ্টেন বানানো হয়। আমরা বুঝতে পারি জ্যাকির মৃত্যুতে তার পুরো টিম প্রচণ্ড ক্ষুব্ধ ছিল, অথচ এফবিআই খুনিদের শনাক্ত না করতে পেরে উল্টো তাদের সন্দেহ করছে। এমনকি ক্যাপ্টেন জ্যাকিকে একজন দুর্নীতিগ্রস্ত অফিসার হিসেবে প্রমাণ করে কেস বন্ধ করার চেষ্টায় আছে। এটা বুঝতে পেরে টিএনটি এর অন্যতম অফিসার জেডি ক্ষেপে যায়, কারণ ক্যাপ্টেন জ্যাকিকে সে ভালোবাসত। জ্যাকির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় এফবিআই অফিসার উইলিয়ামের সঙ্গে জেডি হাতাহাতিতে জড়িয়ে পড়ে। বাকিরা অনেক কষ্টে দুজনকে আলাদা করে। পরে জানা যায় উইলিয়াম ও জেডি আপন দুই ভাই, তবে তাদের সম্পর্ক ছিল সাপ আর বেজির মতো। পরে পরিস্থিতি কিছুটা ঠান্ডা হলে এলডি জেডিকে বলে, আমার মনে হচ্ছে ডিপার্টমেন্টের ভেতরেই কেউ গাদ্দার রয়েছে। তবে এফবিআই যেভাবে ইনভেস্টিগেশন করছে তাতে মূল অপরাধী কখনোই সামনে আসবে না। আমাদেরই কিছু করতে হবে। জেডি বলে, তুই শুরু কর, আমি তোর সঙ্গে আছি। যেই হারামি এর পেছনে রয়েছে আমি ওকে একবার দেখতে চাই। এর কিছুক্ষণ পর এলডির মোবাইলে একটি মেসেজ আসে, যেখানে একটি ঠিকানা লেখা ছিল। পরে সে তার টিমকে জানায়, আমার ইনফরমারের কাছ থেকে খবর পেয়েছি, হাইলিয়ার এক বাড়িতে বিপুল পরিমাণ টাকা লুকিয়ে রাখা আছে। আমাদের সেখানে রেড দিতে হবে। যেহেতু সন্ধে হয়ে এসেছিল, তাই সবাই ডিউটি শেষ করতে চাচ্ছিল। প্রথমে কেউ যেতে রাজি হচ্ছিল না। তখন এলডি বলে, যার ইচ্ছে আসো, আমাকে তো যেতেই হবে। পরে বাকি সবাইও যাওয়ার সিদ্ধান্ত নেয়। লুমা এলডির কাছে টাকার অ্যামাউন্ট জানতে চায়। এলডি বলে $2.5 লাখ হতে পারে। এরপর আলাদা করে মাইকও জানতে চায় কত অ্যামাউন্ট হতে পারে। এলডি মাইককে বলে $1.5 লাখ হতে পারে। পরে ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় পুরো জায়গাটা নিস্তব্ধ। এখানে কেউ থাকে বলে বোঝা যায় না, কিন্তু তাদের টাকা শনাক্তকারী কুকুরটি ভীষণ উত্তেজিত হয়ে পড়ে। কুকুরটিকে এত উত্তেজিত দেখে লোলো এলডিকে জিজ্ঞেস করে, তোমার ইনফর্মা কত টাকার কথা বলেছে? এলডি বলে ৭৫,০০০। লোলো কিছুটা কনফিউজ হয়ে বলে, হতেই পারে না, এত অল্প টাকার জন্য জিমি এত উত্তেজিত হয় না। স্পষ্ট বোঝা যাচ্ছিল এলডি কিছু একটা লোকাচ্ছে, তবে তার উদ্দেশ্য কেউ বুঝতে পারে না। পরে গেটে নক করলে ভেতর থেকে ডেজি বেরিয়ে আসে। এলডি টাকার বিষয়ে কিছু না বলে তাকে বলে, তাদের কাছে খবর আছে এই বাড়িতে ড্রাগস রয়েছে, তাই তারা তল্লাশি করতে এসেছে। ডেজি বলে, আপনাদের ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে, এখানে কোনো ড্রাগস নেই। তাছাড়া এই বাড়িতে আমি একা থাকি। তবে এলডি তাকে ভুলভাবে বুঝিয়ে কোনো রকম ওয়ারেন্ট দেখিয়ে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে প্রবেশ করলে কুকুরটি একটি নির্দিষ্ট জায়গা দেখিয়ে ঘেউ ঘেউ করতে থাকে।
তখন ডেজি আবারও বলে, এখানে কোনো ড্রাগস নেই, আপনারা শুধু শুধু সময় নষ্ট করছেন। এলডি কিছুটা বিরক্ত হয়ে বলে, এই কুকুর ড্রাগসের জন্য ঘেউ ঘেউ করছে না, ও টাকার গন্ধ পেয়েছে। এই কথা শুনে ডেজির মুখ ফ্যাকাশে হয়ে যায়। ডেজি একদম থমকে যায়। সে আবারও ওয়ারেন্ট দেখতে চায়, তবে এলডি তার কথায় কোনো গুরুত্ব দেয় না, বরং তাকে সাবধান করে বলে, এখনও সময় আছে, উপরে কি আছে বলে দাও। তবে ডেজি বলে, আমি জানি না উপরে কি আছে, কারণ এর আগে আমি কখনো উপরে যাইনি। তখন এলডি এবং জেডি ধীরে ধীরে উপরে ওঠে, কিন্তু উপরে কিছুই ছিল না, একদম ফাঁকা ছিল। তবে পুরো জায়গাটা ভালোভাবে দেখলে জেডি লক্ষ্য করে দেয়ালের সাথে এক গজ তার ঝুলে আছে। সেটা চেক করতে গেলেই দেয়ালের পিছনে এক সিক্রেট লকার বেরিয়ে আসে, যেখানে বেশ কিছু ড্রাম রাখা ছিল। পরবর্তীতে দেয়াল ভেঙে ড্রাম বের করলে দেখা যায় ড্রামের ভেতরে বান্ডিলে বান্ডিলে টাকা রাখা ছিল। এক ড্রামে যে পরিমাণ টাকা দেখা যাচ্ছে, তাতে সবগুলো ড্রামের টাকা হিসাব করলে কমপক্ষে $20 মিলিয়ন হবে। এত টাকা দেখে সবার মাথা ঘুরে যায়। তাই এলডি তৎক্ষণাৎ সবার মোবাইল নিয়ে নেয়, যাতে এই খবর বাইরে না যায়। পরে সবাইকে নির্দেশ দেয় সব ড্রাম নিচের গ্যারেজে নিয়ে যেতে, ওখানেই টাকাগুলো গোনা হবে। এতে জেডি আপত্তি জানায়। সে বলে, না, আমাদের টাকাগুলো এখান থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়া উচিত, কারণ এখানে আমরা যতক্ষণ থাকব ততই আমাদের জন্য বিপদ বাড়বে। এলডি বলে, না, নিয়ম যেখানে টাকা বাজেয়াপ্ত হয় সেখানে গোনা হয়, তাই আমি এই মুহূর্তে কোনো রকম নিয়ম ভঙ্গ করতে চাচ্ছি না। জেডি রেগে বলে, নিয়ম সাইডে রাখ, এখানে থাকলে আমরা সবাই মারা পড়ব। তবে এলডি তার সিদ্ধান্তে অনড় থাকে। সে বলে, টাকা এখানেই গোনা হবে। এটা নিয়ে তারা তর্কে জড়িয়ে পড়ে। তখন ডেইজি তাদের উদ্দেশ্য করে বলে, তোমাদের যত টাকা দরকার তা নিয়ে এখান থেকে যত তাড়াতাড়ি পারো চলে যাও, নইলে সবাইকে মরতে হবে। তখনই মাইক তাদেরকে জানায়, একটি গাড়ি আমাদের এদিকে আসছে। এলডি বাকিদের তাড়াতাড়ি ড্রামগুলো গ্যারেজে নিয়ে যেতে বলে। পরে সে জেডিকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। দেখা যায় এখানকার লোকাল পুলিশ এখানে এত গাড়ি দেখে চেক করতে এসেছে। তবে যেহেতু তারা টিএনটি থেকে ছিল, তাই লোকাল পুলিশ হওয়ায় তাদের ওপর কোনো পদক্ষেপ তারা নিতে পারে না। যদিও তাদের মধ্যে কিছুটা তর্ক হয়, তবে পুলিশ দুজন যাওয়ার আগে তাদের ওয়ার্নিং দিয়ে বলে যায়, আজকের রাত তোমাদের জন্য অনেক খারাপ কিছু অপেক্ষা করছে। এটা বলে তারা চলে যায়। এলডি জেডিকে প্রশ্ন করে, তোর কি মনে হয় ওরা জানে ঘরের ভেতরে কি রয়েছে? জেডি বলে, ওরা যদি জানত তাহলে আমরা দুজন এখনো জীবিত থাকতাম না। এলডি বলে, যাই হোক না কেন, আমাদের প্রস্তুত থাকতে হবে, তাই বন্দুক আর লাইফ জ্যাকেট রেডি কর। এদিকে লোলো এবং লুমার মধ্যে এই টাকার প্রতি আলাদা কোনো আকর্ষণ ছিল না। তারা এলডির নির্দেশ ফলো করছিল। তবে মাইক ছিল ব্যতিক্রম। সে পুরো ব্যাপারটাকে মোটেও স্বাভাবিকভাবে নিচ্ছিল না। সে বলে, তোমাদের কাছে এসব অদ্ভুত লাগছে না? এখানে এতগুলো টাকার মামলা, অথচ এলডি এখনও পর্যন্ত মেজরকে ইনফর্ম করেনি। লুমা বলে, ওটা এলডির ব্যাপার, তুই এটা নিয়ে নিজের মাথা গরম করছিস কেন? লুমা তাকে এসব নিয়ে বেশি ভাবতে বারণ করে। আসলে মাইক এই টাকাগুলো নিয়ে যতটা প্রেশার নিচ্ছিল, লুমা ও লোলো ততটা প্রেশার নিচ্ছিল না। পরে জেডি সবার জন্য লাইফ জ্যাকেট ও অস্ত্র নিয়ে আসে এবং সবাইকে প্রস্তুত হতে বলে, কারণ সামনে হয়তো অ্যাকশন প্রয়োজন হতে পারে। এরপর এলডি মাইককে বাইরে পাঠিয়ে দেয় নজর রাখতে, এবং লুমা ও লোলোকে বুঝিয়ে দেয় যেই প্যাকেটগুলোতে 150 লেখা রয়েছে সেগুলো গুনতে হবে না, সেগুলো আলাদা করে রাখতে হবে, আর যেগুলো এলোমেলো বা কিছু লেখা নেই সেগুলোই শুধু গুনতে হবে, এতে সময় বাঁচবে। তবে টাকার প্রতি এলডির আলাদা মনোযোগ দেখে জেডির তার ওপর সন্দেহ বাড়তে থাকে। অন্যদিকে দেখা যায় মাইক আগে থেকেই নিজের কাছে একটি বার্নার ফোন লুকিয়ে রেখেছিল, যেটা দিয়ে মেসেজ করে কাউকে এখানকার আপডেট জানিয়ে দেয়। এদিকে এলডি ডেজির ফাইল চেক করলে বুঝতে পারে ডেজি এর আগেও ড্রাগস রাখার অভিযোগে গ্রেপ্তার হয়েছিল। তবে ডেজি নিজেকে নির্দোষ দাবি করে তাদের জানায়, এই বাড়ি আমার না, আমার দাদির। দাদি অসুস্থ থাকায় আমি তার দেখাশোনা করার জন্য এখানে এসেছিলাম। তবে সে মারা যাওয়ার পর এখন এই বাড়ি নিয়ে আমাদের 2 বোনের মধ্যে মামলা চলছে। আর রইল ড্রাগসের কথা, ওই ড্রাগস আমার এক্স বয়ফ্রেন্ড রেখেছিল। ড্রাগসের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, বরং আমি আমার এক্স বয়ফ্রেন্ডকে ড্রাগস সহ পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিলাম। পুলিশকে সহযোগিতা করায় আমাকে ওই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। ঠিক তখনই ঘরের টেলিফোন বেজে ওঠে। জেডি ফোন তুললে ওপার থেকে বলা হয়, তোমাদের কাছে যে ইনফরমেশন ছিল সেই অনুযায়ী টাকা নিয়ে 30 মিনিটের মধ্যে ওখান থেকে চলে যাও, নইলে 30 মিনিট পর তোমাদের মধ্য থেকে এক একজন মরা শুরু হবে, তাই $1.5 লাখ জন্য কারও মরার দরকার নেই। এটা বলে ফোন কেটে দেয়। পরে জেডি এলডিকে আড়ালে নিয়ে এসে বলে,
তুই বলেছিলি তোর কাছে ইনফরমেশন ছিল এখানে $3 লাখ থাকার কথা, তাহলে ফোনের ওপার থেকে আমাকে $1.5 লাখ কথা কেন বলল? তুই কি আমার থেকে কিছু লুকাচ্ছিস? এলডি কিছুটা আগ্রহ নিয়ে জানতে চায়, ফোনের ওপার থেকে $1.5 লাখ কথা বলেছে? জেডি রেগে যায়। সে এলডির কাছে ইনফরমার দেওয়া তথ্যের ডকুমেন্ট দেখতে চায়, তবে এলডি কোনো প্রকার ডকুমেন্ট তার সাথে শেয়ার করে না, বরং সে এই প্রসঙ্গটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তখন জেডি বুঝে ফেলে এলডি তার কাছ থেকে অনেক কিছু লুকাচ্ছে এবং ইচ্ছে করেই তাদেরকে এখানে এনেছে। জেডি ওয়ার্নিং দিয়ে বলে, এখনই মেজরকে ফোন করে এখানকার পরিস্থিতি তাকে জানা, নইলে আমি নিজেই জানাবো। জেডি কিছুটা রেগে বাইরে চলে যায়। পরে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জ্যাকি মৃত্যুর আগে যেই মেসেজ পাঠিয়েছিল সেটা মূলত এলডির কাছেই পাঠিয়েছিল, আর মেসেজে এই জায়গার ঠিকানা ছিল। সুতরাং এলডি আগে থেকেই জানত এখানে বিপুল পরিমাণ টাকা রয়েছে, কিন্তু সে কেন বাকিদের কাছ থেকে এটা লুকিয়েছে তার উত্তর একটু পরেই জানা যাবে। এদিকে এলডির উপর সন্দেহ বাড়ায় জেডি এখানকার পরিস্থিতি বাডির সাথে শেয়ার করে। প্রাথমিকভাবে বাডিকে জানায় এখানে বিপুল পরিমাণ টাকা পাওয়া গেছে, এত টাকা যে গুণে শেষ করা যাচ্ছে না। তবে আমার কাছে এলডির হাবভাব সন্দেহজনক মনে হচ্ছে, কারণ ও এই ব্যাপারে এখন পর্যন্ত মেজরকে কিছুই জানায়নি। বাডি টাকার পরিমাণ শুনে চমকে যায়, তাই সেও এলডিকে বিশ্বাস করতে বারণ করে। তখন জেডি বলে, তাহলে আমি আমার ভাইকে বিষয়টা জানিয়ে দিই। বাডির সাথে সাথে বলে, না, এমন ভুল করিস না। এফবিআই এখানে আসলে পুরো পরিস্থিতি উল্টে যাবে। তুই ওখানেই থাক, আমি যত তাড়াতাড়ি পারি আমার টিম নিয়ে তোর কাছে আসছি। অন্যদিকে এলডি লুমা ও লোলোকে নিয়ে পুরো টাকা আত্মসাৎ করার প্ল্যান করে। যখন তারা প্ল্যানিং করছিল তখন তাদের এই প্ল্যান ডিজি শুনে ফেলে। ফলে ডিজি অস্থির হয়ে পড়ে, কারণ এমন কিছু হলে তারা তাকে অবশ্যই মেরে ফেলবে। এদিকে মাইক লক্ষ্য করে হঠাৎ একসাথে আশপাশের লাইটগুলো জ্বলে ওঠে। তার কাছে বিষয়টা অদ্ভুত লাগে। এছাড়া দূরের একটা লাইট বারবার আপ ডাউন করছিল। প্রথমে ভাবে হয়তো লাইনের ডিস্টার্ব, তবে পরে তার সন্দেহ হয়, তাই জেডিকে দেখায়। জেডি ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারে এটা লাইনের ডিস্টার্ব না, বরং কেউ প্যাটার্ন তৈরি করছে, মানে ওখানে কেউ আছে যে সিগন্যাল দিয়ে এখানকার পরিস্থিতি জানাচ্ছে। তখন জেডি একাই ওখানে চেক করতে যায়, আর মাইকে বলে এলডিকে এই ব্যাপারে জানাতে। মাইক ভেতরে যাবার সময় তার মোবাইলে মেসেজ আসে, যেখানে লেখা ছিল, আমরা অল্পের মধ্যে ওখানে আসছি। এদিকে এলডি তার পরিকল্পনা অনুযায়ী মেজরকে ফোন দিয়ে এখানকার পরিস্থিতি জানায়। তবে মেজরকে বলে এখানে $1.5 লাখ পাওয়া গেছে এবং তারা টাকা গোনা শুরু করেছে। গোনা শেষ হলে তাকে রিপোর্ট করবে। এলডির কথা শুনে ডেজি আরও ঘাবড়ে যায়। তখন মাইক ভেতরে আসলে ডেজি তাকে জানিয়ে দেয় ওরা সব টাকা চুরি করার প্ল্যান করেছে। মাইক জানতে চায় কারা চুরি করবে। ডেজি বলে এলডি ও বাকি 2 মেয়ে মিলে পরিকল্পনা করেছে, তারা সব টাকা এখান থেকে সরিয়ে ফেলবে। ওরা এ নিয়ে আলাপ করছিল, আমি শুনেছি। আর এলডি কোনো এক মেজরকে ফোন দিয়ে জানিয়েছে এখানে মাত্র $1.5 লাখ পাওয়া গেছে। এটা শুনে মাইকও ঘাবড়ে যায়। ঠিক তখনই এলডি আসে। এলডিকে দেখে ডেজি চুপ হয়ে যায়। এলডি মাইকে প্রশ্ন করে, তুমি এখানে কি করছো? তোমার তো বাইরে থাকার কথা। মাইক নার্ভাস হয়ে বলে, আমাকে জেডি পাঠিয়েছে, সামনের বাড়ি থেকে লাইট দিয়ে কেউ সিগন্যাল পাঠাচ্ছে, তোমায় এটা জানাতে আমাকে পাঠিয়েছে। এলডি কিছুক্ষণ চুপ থেকে বলে, ঠিক আছে, আমাকে ওখানে নিয়ে চলো। এদিকে লুমা ও লোলো সকল টাকা বুলেটপ্রুফ ব্যাগের ভেতরে ভরতে ব্যস্ত ছিল। তখন আবারও টেলিফোন বেজে ওঠে। লোলো ফোন তুললে ওপার থেকে ওয়ার্নিং দিয়ে বলে, 10 মিনিটের মধ্যে ওখান থেকে বের হও, নয়তো লোক মরা শুরু হবে। এটা বলে ফোন কেটে দেয়। তবে এই হুমকিতে লুমা মোটেও বিচলিত হয় না। এদিকে এলডি মাইকে প্রশ্ন করে, ডেজির সাথে তোমার কি কথা হচ্ছিল? মাইক বলে, না, তেমন কিছু না। তবু এলডি জোর দিয়ে বলে, না, কিছু তো বলছিল। মাইক বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। সে বলে, বুঝই তো, পুলিশকে সবাই ভয় পায়, ওই ভয়ে যা বলে আর কি। পরে এলডি সোজা মাইকে প্রশ্ন করে, মাইক, তুমি কি গাদ্দার? এটা শুনে 1 সেকেন্ডের জন্য মাইক থমকে যায়, তবে সে ধরা দেয় না। সে বলে, তুমি কি আমার সাথে মজা করছো? এলডি কিছু বলে না, কিছুক্ষণ চুপ থাকে। তারপর মাইকে বলে, তুমি ফিরে যাও, লুমা আর লোলোকে টাকা গুনতে সাহায্য করো, আমি জেডির কাছে যাচ্ছি। মাইক প্রচণ্ড ভয় পেয়েছিল। তার আশঙ্কা হচ্ছিল হয়তো এলডি পেছন থেকে তাকে শ্যুট করবে। সে ভয়ে ভয়ে সামনের দিকে আগাতে থাকে, কিন্তু এলডি তেমন কিছুই করে না। পরে মাইক কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং দ্রুত ফোন বের করে তার সাথীদের বলে, যত তাড়াতাড়ি পারো এখানে চলে আসো, ওরা সব টাকা এখান থেকে সরিয়ে নেবে। পরে মাইক ভেতরে আসলে ডেজি তার কাছে সাহায্য চায়।
মাইক বলে, তুমি চিন্তা করো না, আমি কাউকে ফোন করেছি, ওরা খুব তাড়াতাড়ি এখানে চলে আসবে। পরে মাইক লুমা ও লোলোর কাছে গেলে তাদের কথাবার্তায় আগের তুলনায় ভিন্নতা বুঝতে পারে, যা তাকে আরও চিন্তায় ফেলে দেয়। তখনই এলডি ফিরে আসে। লুমা এলডিকে বলে, কেউ ফোন দিয়ে বলেছে 10 মিনিটের মধ্যে এখান থেকে বের হও, নয়তো আমাদের মারা শুরু করবে। এলডি বলে, তাড়াতাড়ি কাজ শেষ করো। মাইক জেডিকে না দেখতে পেয়ে অনেক ঘাবড়ে ছিল। সে এলডিকে জিজ্ঞেস করে, জেডি কোথায়? এলডি শান্ত কণ্ঠে বলে, ও ওখানেই আছে। ঠিক তখনই বিদ্যুৎ চলে যায়। একই সময় বাইরে থেকে তাদের ওপর ফায়ারিং শুরু হয়। ফায়ারিংয়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে পুরো ঘর ঝাড়ঝা হয়ে যায়। এখানে লোলো গুলিবিদ্ধ হয়। এলডি ও মাইক যখন পাল্টা গুলি চালায় তখন বাইরে থেকে গুলি করা বন্ধ হয়। দেখা যায় যারা তাদের মারতে এসেছিল তারাই এখন পালিয়ে যাচ্ছে, তবে যাওয়ার আগে তাদের সব গাড়ি অচল করে দেয়। পরে হামলাকারীরা এখান থেকে পালাতে বাধ্য হয়। যখন সব কিছুটা শান্ত হয় তখনই বন্দুক হাতে একজন সামনের বাড়ি থেকে বেরিয়ে আসে। এলডিটাকে শ্যুট করতে গেলে জেডি বারণ করে বলে, ওকে শ্যুট করো না, ও আমাদের পক্ষে, ও তোমাদের ওপর গুলি চালায়নি। পরে জানা যায় এই লোকটা মূলত মাফিয়াদের লোক, যেই পুরো জায়গায় নজর রাখছিল। মূলত তারা যেই টাকা বাজেয়াপ্ত করেছে সেগুলো মাফিয়াদের টাকা, তবে তাদের ওপর যেই হামলা হলো সেটা তারা করেনি। লোকটা তার বসের সাথে এলডিকে কথা বলিয়ে দেয়। মাফিয়া লিডার জানায়, ওখানে যত টাকা আছে তোমরা নিয়ে যাও। তারা কোনো ঝামেলা চায় না, এমনিতেই জ্যাকি জীবিত থাকতে তাদের অনেক ক্ষতি হয়েছে, তাই আর ক্ষতি হোক তারা চায় না। তখন জিডি মাফিয়া লিডারকে প্রশ্ন করে, জ্যাকির হত্যাকাণ্ডের পেছনে মাফিয়ার কোনো হাত ছিল কিনা। তবে মাফিয়া লিডার জানিয়ে দেয়, ওই হত্যাকাণ্ডের পেছনে তাদের কোনো হাত নেই। বরং সে যেটা জানায় সেটা শুনে এলডি ও জেডি হতবাক হয়ে যায়। মাইক অবাক হয়ে বলে, $20 মিলিয়ন ওরা এভাবে ছেড়ে দেবে? এলডি বলে, একজন পুলিশ খুন হয়েছে, সেটা নিয়ে অলরেডি তারা আতঙ্কে আছে। আর এখানে তো আমরা 5 জন রয়েছি, তাই ওরা কোনো রিস্ক নেবে না। এরপর এলডি যখন লুমা ও লোলোকে জানায় মাফিয়ার এই টাকার প্রতি আগ্রহ নেই, তখন লুমা ও লোলো বলে, তাহলে তো রাস্তা পরিষ্কার, আমরা যে ইনফরমেশন পেয়ে এখানে এসেছি সেটা মেনে সামনের দিকে আগাই। আমরা বলে দেব এখানে $1.5 লাখ ছিল। তবে জেডি এতে রাজি হয় না, কারণ জেডি কোনো রকম ইল্লিগাল কিছু করতে রাজি ছিল না। লুমা বলে, এলডি অলরেডি মেজরকে বলে দিয়েছে এখানে $1.5 লাখ পাওয়া গেছে, সুতরাং এটা নিয়ে নতুন করে বাড়াবাড়ি করার কি আছে। তবে জেডি আত্মবিশ্বাসের সাথে বলে, না, এলডি মেজরকে কিছুই জানায়নি, বরং শুরু থেকেই ও আমাদের ধোঁকা দিচ্ছে। ও ইচ্ছা করে আমাদেরকে এখানে নিয়ে এসেছে যাতে এই টাকাগুলো লুট করতে পারে। এছাড়া মাফিয়াও বলেছে জ্যাকিকে তার টিমের মধ্য থেকেই কেউ হত্যা করেছে। জেডির পুরো সন্দেহ যায় এলডি জ্যাকিকে হত্যা করেছে, তাই এলডিকে ডাইরেক্ট বলে, তুই কি জ্যাকিকে হত্যা করেছিস, কারণ তুই আগে থেকেই টাকার ব্যাপারে জানতি। জেডির অভিযোগ শুনে এলডি উত্তেজিত হয়ে যায়। তখন দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। তখন লুমা ও মাইক অনেক কষ্টে দুজনকে আলাদা করে। জেডি বাইরে চলে যায়। এলডি কিছুটা শান্ত হলে লুমা ও লোলোকে তাড়াতাড়ি টাকা গুনে ব্যাগে ভরতে বলে। এদিকে মাইক তার লুকিয়ে রাখা বার্নার মোবাইল খুঁজে পায় না। তখন সে ধারণা করে এলডি ও জেডির ঝগড়া থামানোর সময় হয়তো মোবাইলটি ওখানে পড়ে গিয়েছে। এটা ভেবে মাইক প্রচণ্ড ঘাবড়ে যায়। অন্যদিকে বাডি ফোন দিয়ে জেডিকে জানায়, আমরা পথেই আছি, অল্প কিছুক্ষণের মধ্যেই ওখানে চলে আসব। পরে দেখা যায় বাডির সাথে কথা বলার পর জেডি অন্য কাউকে মেসেজ করে। এদিকে মাইক ডেজির কাছে এসে বলে, তোমার কাছে কোনো মোবাইল আছে? আমি আমার বার্নার ফোনটি হারিয়ে ফেলেছি। তবে ডেজি তাকে জানায় তার কাছে কোনো মোবাইল নেই, যেটা ছিল সেটা এলডি অনেক আগেই নিয়েছে। তখন মাইক মোমবাতি দেখে এখানে আগুন ধরিয়ে দেবার সিদ্ধান্ত নেয়। এদিকে সকল টাকা গোনা শেষ করে ব্যাগে ভরে ফেলে। তখন এলডি কাগজে কিছু একটা লিখে লুমা ও লোলোকে দেখিয়ে বলে, এটা মুখস্থ করে রাখো। তখন আবারও টেলিফোন বেজে ওঠে, তবে এবার কেউ টেলিফোন তোলে না। তখনই তারা লক্ষ্য করে ঘরে আগুন ধরে গেছে। সবাই তাড়াতাড়ি টাকার ব্যাগগুলো নিয়ে বাইরে বেরিয়ে আসে। ঠিক সেই সময় বাডিও চলে আসে। বাডিকে দেখে এলডি মোটেও খুশি হয় না। তখন আবারও জেডি এলডির সাথে ঝামেলা শুরু করে। বাডি কোনোভাবে তাদের ঝগড়া বন্ধ করে আর টাকার ব্যাগগুলো গাড়িতে তোলে। পরে দেখা যায় তারা লুমা ও লোলোকে এখানে রেখেই টাকা নিয়ে এখান থেকে চলে যায়। তবে গাড়ির ভেতরে পরিস্থিতি মারাত্মকভাবে জটিল ছিল। জেডি তার বন্দুক নিয়ে রেডি ছিল, এলডিও তার বন্দুক নিয়ে রেডি ছিল,
এবং একে অপরকে বলে, তুই কিছু করলে আমিও কিন্তু চুপ থাকব না। বাডি আর মাইক ছিল নিরপেক্ষ। তখন এলডি বাডিকে জিজ্ঞাসা করে, আমরা টাকা নিয়ে কোথায় যাচ্ছি? বাডি বলে, হাসপাতালের পাশে ডিই এর ওয়্যারহাউস আছে, ওখানে। জেডি তখন মেজরকে জানানোর জন্য মোবাইল বের করে। মাইক বলে, এলডি আগেই মেজরকে জানিয়েছে। এলডি কিছুটা শান্ত কণ্ঠে বলে, হ্যাঁ আমি জানিয়েছি। মাইক বলে, জানিয়েছে কিন্তু পুরোটা না। ও মেজরকে ফোন দিয়ে জানিয়েছে ওখানে $1.5 লাখ পাওয়া গেছে। সত্যটা মেজরকে জানায়নি। এলডি মাইককে বলে, তুই এটা কিভাবে জানলি? তুই এর আগেও আমার প্রশ্নের উত্তর দিসনি। তখন বাডি এলডিকে বলে, তুই কি করছিস? মাইককে কেন সন্দেহ করছিস? এলডি বলে, আমি সন্দেহ করছি না, শুধু প্রশ্নের উত্তর জানতে চেয়েছি। তখন মাইক বলে, আমাকে ওই মেয়েটা বলেছে। এছাড়া তুই সব টাকা লুট করার প্ল্যানিং করেছিলি তা ওই মেয়ে আমায় জানিয়ে দিয়েছে। তখন এলডি বলে, আয় রে বলদ, মেয়েটা তোকে কি বলেছে? ওই মেয়েটা তাই বলেছে যেটা আমি ওকে শুনিয়ে বলেছিলাম। মূলত সেই সময় এলডি ডেজিকে শুনিয়ে শুনিয়ে লুমা ও লোলোর সাথে টাকা লুট করার অভিনয় করেছিল। তার মূল উদ্দেশ্য ছিল এটা শুনে ডেজি যেন মাইকের কাছে সাহায্য চায়, কারণ এলডি আগে থেকেই জানত মাইকই গাদ্দার। তবে মাইক কার হয়ে কাজ করছিল সেটা জানত না, আর সেটা জানার জন্যই এতক্ষণ অভিনয় করছিল। তার মাইকের প্রতি প্রথম সন্দেহ হয় যখন টেলিফোনের ওপার থেকে বলা হয়েছিল $1.5 লাখ জন্য কারও মরার দরকার নেই। এই একটা কথায় মাইক ধরা পড়ে গেছিল, কারণ এলডি জেডিকে বলেছিল ইনফরমেশন অনুযায়ী ওখানে $3 লাখ থাকার কথা। লোলোকে বলেছিল $75,000, লুমাকে বলেছিল $2.5 লাখ। কেবলমাত্র মাইককে বলা হয়েছিল $1.5 লাখের কথা। মাইক উত্তেজিত হয়ে বলে, তার মানে তোরা কি বলতে চাইছিস ওই ফোন আমি করেছিলাম? আমি তো তোদের সাথেই ছিলাম, তাহলে আমি কিভাবে ফোন করলাম? এছাড়া আমার কাছে তো কোনো ফোনই ছিল না। এলডি বলে, তোর কাছে মোবাইল না থাকলেও তুই সারা রাত বার্নার ব্যবহার করছিলি। মাইক অস্বীকার করে। সে বলে, না, আমার কাছে কোনো বার্নার ফোন নেই। তখন জেডি মাইকের সেই বার্নার ফোনটি বের করে তার সামনে ধরে। মাইক একদম থমকে যায়। সে কি বলবে বুঝতে পারে না। তখনও সে বাঁচার জন্য বলে, ওটা আমার না। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় শুরুতে এলডি তার এই পরিকল্পনার ব্যাপারে জেডিকেও জানায়নি। তবে এসবের মাঝেই এলডি জেডিকে সত্যটা বলে দিয়েছিল। এলডি জেডিকে বলে, আমার কোনো ইনফর্মার এই জায়গার তথ্য দেয়নি। তখন জেডিকে সেই মেসেজটা দেখায় যেটা জ্যাকি মৃত্যুর আগে তাকে পাঠিয়েছিল। জেডি বলে, এর মানে আমাদের এই জায়গায় আনাটা তোর পরিকল্পনা ছিল? এলডি বলে, এছাড়া জ্যাকির আসল খুনিকে বের করা সম্ভব ছিল না, তাই সবাইকে এখানে আনা হয়েছে। আমি অপেক্ষায় ছিলাম আসল খুনি তার পরবর্তী পদক্ষেপ কখন নেবে, কারণ আমাদের মধ্যেই খুনি লুকিয়েছিল। সিন বর্তমানে ফিরে এসে এলডি মাইককে বলে, আমি আগে থেকেই জানতাম তুই গাদ্দার, শুধু জানার ছিল তুই কার ইশারায় কাজ করতেছিলি। জেডি বাডিকে বলে, আমাদের বাকি টিম কোথায়? তুই একা কেন এসেছিস? বাডি বাহানা বানিয়ে বলে, ওভারটাইম বহন করা যাচ্ছিল না, তাই আমি বাকিদের আনি নাই। বাডির কথাবার্তায় সবকিছু আরও স্পষ্ট হচ্ছিল। জেডি মাইককে বলে, এখনও সময় আছে, বলে দে তুই কার হয়ে কাজ করছিস। তখন উপায় না থাকায় মাইক তার বার্নার ফোন দিয়ে মূল কালপ্রেটকে কল দেয়। ঠিক তখনই বাডির ফোন বেজে ওঠে। বাডি ধরা পড়ে গেছে বুঝে সোজা মাইকের ওপর গুলি চালায়, তবে ভাগ্যক্রমে গুলি তার কানে লাগে। সাথে সাথে এখানে তুমুল গোলাগুলি শুরু হয়। গোলাগুলির মধ্যে একটা গুলি ড্রাইভারের মাথায় লাগে। পরে বাডি সবাইকে গান পয়েন্টে নিয়ে নেয়। বাডি বলে, এখন যেহেতু সবকিছু তোদের কাছে স্পষ্ট হয়ে গেছে, তাই তোদেরকে এখন মরতে হবে। পেছনের গাড়ি থেকে বাডির লোক চেক করতে আসলে বাডি বলে, এখানে সবকিছু নিয়ন্ত্রণে আছে, তুই ড্যানিকে সরিয়ে গাড়ি স্টার্ট দে। পরে বাডি এলডি ও জেডিকে বোঝানোর চেষ্টা করে তারা যেন তার সাথে হাত মেলায়। এতে করে পুরো 20 মিলিয়ন টাকা তাদের হয়ে যাবে। সামনের দিনগুলো তারা রাজার মতো থাকতে পারবে। তখন জেডি প্রশ্ন করে, তুই কি জ্যাকিকে মেরেছিলি? বাডি বলে, আমি না, মাইক মেরেছিল। মাইক তখন রেগে গিয়ে বলে, তুই মিথ্যে বলছিস, তুই মেরেছিলিস জ্যাকিকে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেদিন বাডি ও মাইক জ্যাকির ওপর হামলা করেছিল, আর শেষ গুলিটা বাডিই চালিয়েছিল। বাডি তখনও তাদের বোঝাতে থাকে তারা যেন তার সাথে হাত মিলিয়ে নেয়। ঠিক তখনই জেডির মোবাইল বেজে ওঠে। জেডি কল রিসিভ করে লাউডস্পিকারে দেয়। ফোনের ওপারে ছিল তার ভাই উইলিয়াম। পরে দেখা যায় সামনে থেকে এফবিআই তাদের গাড়ি ঘিরে ফেলেছে। উইলিয়াম তার পুরো টিম নিয়ে প্রস্তুত ছিল। বাডি বুঝে যায় পালানোর রাস্তা নেই। তখন সে তার সুর পাল্টে ফেলে।
সে বলে, আমরা এই টাকা এফবিআইকে দিয়ে দেব, তবে আমাদের মধ্যে যা হয়েছে সেটা প্রকাশ করা দরকার নেই। এই সুযোগে মাইক তার লুকানো বন্দুক বের করে বাডির ওপর ফায়ারিং শুরু করে, তবে বুলেট প্রুফ জ্যাকেট থাকায় সে বেঁচে যায়। এই সুযোগে মাইক টাকার একটা ব্যাগ নিয়ে পালায়। বাডি এলডি ও জেডিকে লক্ষ্য করে গুলি করতে থাকে, ফলে এলডি ও জেডি গাড়ি থেকে বেরিয়ে আসে। তখন বাডি টাকা সহ গাড়ি নিয়ে পালাতে থাকে। দেখা যায় জেডি যায় বাডির পেছনে আর এলডি যায় মাইকের পিছে। বেশ কিছুক্ষণ ধাওয়া করার পর এলডি মাইককে ধরে ফেলে। তাদের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। অন্যদিকে জেডি কোনোভাবেই বাডিকে পালাতে দেয় না। অনেক সময় পিছু করার পর এক পর্যায়ে জেডি বাডির গাড়ি উপর থেকে নিচে ফেলে দেয়। এদিকে এলডি মাইককে কাবু করে ফেলে। সে মাইককে থামতে বলে। মাইক হার মানলে এলডি টাকার ব্যাগ এনে তার সামনে খোলে, তবে ব্যাগের ভেতরটা দেখে মাইক একদম স্তব্ধ হয়ে যায়। অন্যদিকে জেডিও টাকার ব্যাগ খুলে বাডিকে দেখায়। ব্যাগের ভেতরটা দেখে বাডিও হতাশ হয়ে যায়। মূলত ব্যাগের ভেতরে কোনো টাকা ছিল না, ব্যাগের ভেতরে ছিল ওই গ্যারেজে পড়ে থাকা বইগুলো। আসল টাকা লুমা ও লোলো ডেজিকে নিয়ে অন্য পথে নিরাপদ স্থানে চলে গেছে। এটাও এলডির পরিকল্পনারই অংশ ছিল। পরে দেখা যায় মাইক অনুতপ্ত হওয়ায় এলডি তাকে গ্রেপ্তার করে, তবে বাডি অনুতপ্ত না হওয়ায় জেডি তাকে গুলি করে মেরে ফেলে। শেষে সব টাকা নিয়ম অনুযায়ী এফবিআই এর হাতে তুলে দেওয়া হয়। যেহেতু টাকাগুলো ডেজির দাদির বাড়ি থেকে উদ্ধার হয়েছে, তাই ডেজি কমিশন হিসেবে মূল টাকার 20% পায়, মানে $4 মিলিয়ন। শেষ দৃশ্যে দেখা যায় এলডি সমুদ্রের পাড়ে বসে জ্যাকিকে বলে, হয়তো আমরা জ্যাকির অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করতে পেরেছি। এরপরই নতুন সূর্যোদয়ের দৃশ্যের মধ্যে দিয়ে মুভিটি শেষ হয়।